ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা দেহেজি প্রায় পর্ব সংখ্যা ৪১। আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ফেরদৌস মনি। পরিণীতা, প্রিয়তা, ইয়ানা, পূর্ণ সবাই মিলে পরিণীতার বারান্দার দোলনায় বসে আছে। সকলের চিন্তা চেতনা জুড়ে একটিমাত্র জিনিস বিরাজ করছে, চিত্রা। পরিণীতা কিংকর্তব্যে মোর মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। প্রিয়তা ব্যস্ত পায়ে অনবরত পায়চারি করতে করতে চিত্রার নাম্বারে কল করে যাচ্ছে। ভয়ে রীতিমতো মেয়েটার শরীর ভিজে যাচ্ছে। ইয়ানার গালে হাত দিয়ে বলল, তলে তলে এত কিছু চলে আর আমরা কিছু না। প্রিয়, তুইও আমাদের কিছু বললি না? পূর্ণতা একটু চিন্তিত কণ্ঠে বলল, ওসব কথা বাদ দিয়ে ভাব, এখন কি করবি? অতিরিক্ত হয়ে যাচ্ছে সবকিছু, কিছুই তো বুঝতে পারছি না। ইয়ানা কিছুক্ষণ চুপ থেকে ভয়ার্ত কণ্ঠে বলল, যদি চিত্রাপু সত্যি উল্টোপাল্টা কিছু করে ফেলে, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট করা উচিত হবে না। এখন ওই প্রেম ভাইকে সব জানানো উচিত। প্রিয়তম ৩০তম বার ফোন করে নিরাশ হলো। পরিণীতা পাশে এসে ধপ করে বসলো, উদ্ভট হয়ে বলল, এখন কি করব? পূর্ণতা বলল, চল প্রেম ভাইয়াকে গিয়ে ডেকে আনি বলতে দাঁড়িয়ে পড়লো পূর্ণতা। সাথে সাথে পরি ওর হাত টেনে বসিয়ে দিল। বিরক্তি কণ্ঠে বলল, তোর মাথা কি গোবর পুরা রে পূর্ণ? এখন এই শেষ রাতে গিয়ে তুই ছোটদাকে ডেকে তুলবি, তারপর কি বলবি? চিত্রাপুর তোমার জন্য পাগলামি করছে। ওসব ভাবে কি ভাববে? ছোটদা কি রিয়াকশন দেবে ভেবেছিস? আর সব থেকে বড় কথা, এভাবে কিভাবে ডাকবো দুজনকে? বিবেক বলে কি কিছু নেই নাকি? গিলে খেয়েছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেললো। এত স্টেজে নেওয়া যাচ্ছে না। প্রিয়তা বলল, আমার মনে হয় না ওরকম কিছু হবে, কারণ চিত্রাপুর বাড়িতে অনেক লোক। যেভাবে ও যেভাবে চিৎকার দিয়ে কান্নাকাটি করছিল, আমার নিশ্চিত পাশে সবাই ছিল। তাই এই চিন্তাটা একটু কম কমালেই চলবে। আর আমি এটা নিয়ে চিন্তা করছি না। ইহানা কৌতূহলী কণ্ঠে বলল, তাহলে কি নিয়ে চিন্তা করছিস? প্রিয়তা দীর্ঘশ্বাস ফেল, ব্যথিত কণ্ঠে বলল, আজ থেকে চিত্রাপু ধ্বংসের শুরু। যতদিন না পর্যন্ত চিত্রাপু ছোটদাকে পুরোপুরি ভুলতে পারে, ততদিন জ্বলন্ত কয়লার মতো জ্বলে পড়ে মরবে। কি ভীষণ যন্ত্রণায় কাটবে এক একটি দিন, এক একটা ক্ষণ। পরিপ্রিয়তার দিকে তাকিয়ে বলো, আর আমার মনে হয় না চিত্রাপু কখনো ভুলতে পারবে। বিচ্ছেদের ঘা, তার না পাওয়া যন্ত্রণা, নিরুদন যন্ত্রণা আর আসক্তির পাহাড়, যা কখনো ভালোবাসাকে ভুলতে দেয় না, বরং চক্রবৃদ্ধি হারে তা মনের গভীরে ভীষণভাবে শিকল কেড়ে নেয়। আর সেখানে ছোট্ট ভাবি চিত্রাপুর বোন, সেখানে তো ছোটদা তার চোখের সামনেই থাকবে। ভুলে যাওয়া কিভাবে সম্ভব? ওরা সকলেই ব্যথিত হলো। ইয়ানা ভাবুক কণ্ঠে বলল, ওই জন্যই বোধহয় চিত্রাপু প্রেম ভাইয়ের আশেপাশে সবসময় ঘুরঘুর করত। তোমরা দেখোনি? আমি দেখেছি। সবাই ওর দিকে তাকালো। ইয়ানা আবারও বলল, হ্যাঁ, চিত্রাপু পাই সময় প্রেম ভাইয়ের দিকে তাকিয়ে থাকতো, কথা বলার বাহানা খুঁজতো, আরো কত কি। এই যে পৃথাপুর বিয়ে হলো, তখনও তো অনেক কিছুই দেখেছি, কিন্তু বেশি ভাবিনি, কারণ ভাইয়াকে কখনো চিত্রাপুর দিকে তাকাতে দেখিনি বা কথা বলতে দেখিনি। দীর্ঘশ্বাস ফেলে পরিণীতা ভরাক্রান্ত কণ্ঠে বলল, দুনিয়ার সব ঝামেলা কি ভাইদের সাথে হওয়ার ছিল? সকল জমেরা যন্ত্রণা নিয়ে কি আমার ভাইদেরকেই পায় নাকি? আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমে বড় দাদানের সীমাহীন যন্ত্রণা ছটফট করতে দেখলাম, তবুও নিজের মনকে বুঝতে দিতাম ওদের ভালোবাসা দুই তরফা, কষ্ট পেলে দুজনেই পাচ্ছে। কিন্তু ছোটদার ব্যাপারটা অন্যরকম। চিত্রাপুর ভালোবাসা একপাক্ষিক। এখন চিত্রাপুর এই একপাক্ষিক পাগলামোর জন্যেই আবার ছোট দাদানের জীবনে ঝড় নেমে আসে না জানি। প্রিয় যেন বর্ণনা দিল, তাতে মনে হয় চিত্রাপু কখনো ছোটদাকে ভুলতে পারবে না। জানি না কোন ঝড় অপেক্ষা করছে সামনে। ওদের কথার মাঝে প্রিয়তা লক্ষ্য করলো কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। বাইরের দিকে তাকিয়ে তার কিছু একটা মনে আসতেই তার সকল চিন্তা পালিয়ে গেল। মন প্রফুল্ল হলো। সে চিত্রা, প্রেম সবার ভাবনা একপাশে রেখে দিয়ে চট করে উঠে দাঁড়ালো। প্রিয়তা দাঁড়িয়ে পড়তে দেখে ইয়ানা বলল, কোথায় যাচ্ছিস? প্রিয়তা কিছু না বলে এক প্রকার দৌড় দিল। অবাক হয়ে গেল ইয়োনা। প্রিয়তার যাওয়ার দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেল পরিণীতা, কারণ সে ভালোই জানে প্রিয়তা এখন কোথায় যাবে। প্রিয়তা দৌড়ে গিয়ে ঘরে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে সেটা নিয়ে দৌড়ে দিল ওপরের দিকে। 2 মিনিটের মধ্যে শিকদার বাড়ি দীর্ঘ সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। আলতো হাতে ছাদে দরজা ঠেলতে সামনের দৃশ্য দেখে প্রিয়তা মাসুম মন বড়সড় একটা ক্রাশ খেয়ে বসলো। অন্ধকার আকাশে এক টুকরো সূর্যের কিরণ উঁকি দিচ্ছে প্রণয় ছাদের মাঝখানে। স্কিন টাইট
ট্রাক প্যান্টের সাথে মাসলস ফিট র্যাক এর পুশ আপ দিচ্ছে। আলো অন্ধকারের মাঝে তার পুরুষালী পেটানো শরীরটা প্রিয়তার নজর কাড়ছে। প্রিয়তা নিজের অজান্তেই মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এলো প্রণয়ের দিকে। প্রণয়ের গা, কাঁধ, বুক ঘামে ভিজে একাকার। পাতলা স্কিনি গেঞ্জিটা শরীরের সাথে লেপ্টে গেছে। উন্মুক্ত হাত, বুক, কাঁধের পেশিগুলো বেয়ে স্বচ্ছ ঘাম চুয়ে চুয়ে পড়ছে। প্রিয়তার গায়ে হাত দিতেই লোভাতুর চোখ দিয়ে তাকিয়ে প্রণয়ের প্রাণ তাকিয়ে গিলে খাচ্ছে প্রণয়কে। প্রণয় ভাইয়ের টাইটনেস দেখে প্রিয়তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো হট চকলেট। প্রণয় পুশ আপ দিতে দিতে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই শেষ রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস? আচমকা প্রণয়ের পুরুষালী কণ্ঠে কেঁপে ওঠে প্রিয়তা। ধ্যান ভাঙে তার। তাড়াতাড়ি চোখ অন্যদিকে ঘুরিয়ে আমতা আমতা করে বলল, সকালের ফ্রেশ এয়ার নিতে এসেছি। প্রণয় প্রস্রাব দেওয়া বন্ধ করে বসলো। প্রিয়তার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, এখন সকাল? প্রিয়তা আবারও ফেঁসে গেল। আমতা আমতা করে বলল, মানে একটু পরেই তো হবে, তাই আগে আগে চলে এসেছি যাতে সূর্যোদয় দেখতে পারি। প্রিয়তার চোখ লুকিয়ে মিথ্যা বলা দেখে হেসে ফেলল প্রণয়। প্রিয়তা মনে মনে আফসোস করে বলল, বেটা আমায় দেখেই পুশ-আপ দেওয়া বন্ধ করে দিয়েছে, আমি গাধা। কেন যে সামনে গেলাম। সে আবার নিচু কণ্ঠে বলল, আপনার পুশ-আপ দেওয়া শেষ প্রণয় ভাই? প্রণয় শান্ত কণ্ঠে তাকায় প্রিয়তার দিকে। প্রিয়তাকে উদ্দেশ্য করে বলে বাঁকা হেসে, মন খারাপ হয়ে গেল প্রিয়তার। যা দেখতে ছুটে এলো সেটাই আর হলো না। সে মন খারাপ করে বলল, ও। প্রিয়তার মুখ অন্ধকার দেখেই ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। প্রিয়তার দিকে তাকিয়ে দুষ্টু কণ্ঠে বলল, ইচ্ছে ছিল তো আরো 100 খানিক দেওয়ার। প্রণয়ের মুখের কথা কষার আগে প্রিয়তা মুখ ঝলমল করে উঠলো। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে দিন। প্রণয় হতাশে বলল, থাক আজ আর দিব না, জিমে গিয়ে 50 কেজি ডাম্বেল তুলবো। প্রিয়তা হাসি হাসি মুখটা আবারও অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। মুখ কালো করে বলল, কেন? এ না বললেন দিবেন, তাহলে আবার জিমে গিয়ে ডাম্বেল তোলার কি দরকার? এখানে পুশ-আপ দিন না। প্রণয় আবারও হতাশ কণ্ঠে বলল, 100 কেজি তুলতে হবে, 50 কেজি তুলতে হবে। এখন আমি 50 কেজি কোথায় পাবো? প্রিয়তা মন খারাপ করে বলল কিছুক্ষণ ভেবে, 50 কেজি নেই, 48 আছে, চলবে? প্রিয়তার কথায় প্রশস্ত হাসলো প্রণয়। প্রিয়তার মনের বাসনা বুঝে গেল। ঠিক আছে, 48 কেজি না হয় দে। প্রিয়তা লাজুক হাসলো। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, উপর হয়ে শুয়ে পড়ুন। প্রিয়তা তার দিকে তাকিয়ে প্রসাব দেওয়ার ভঙ্গিতেই শুয়ে পড়ল প্রণয়। প্রিয়তা হাতে ব্রাশটা রেলিং এর উপর রেখে ধীর পায়ে এগিয়ে এসে প্রণয়ের কাছে। তার কেমন গলা শুকাচ্ছে, বুকও হালকা হালকা কাঁপছে, কিন্তু নিজের কাঁপাকাঁপি বন্ধ করে প্রণয়ের পিঠের ওপর শুয়ে পড়ল। নিজের ওপর ছোট্ট একটা দেহের ভর অনুভব করতেই তীব্র শান্ত বুকটা ভরে গেল প্রণয়ের। ঠোঁট বেয়ে ফুটে উঠল প্রশস্তের হাসি। প্রিয়তা রিনরিনিয়ে কণ্ঠে বলল, দিন এখন? প্রণয় হেসে আবারও প্রসাব দিতে শুরু করলো। আর প্রিয়তা মন প্রাণ ভরে প্রণয়ের ঘামের ভেজা শরীরের গন্ধ নিয়ে শোষণিতভাবেই লাগলো। প্রতিদিন সকালে জিমে ওয়ার্ক আউট করার আগে 1 ঘন্টা পুশ-আপ দেওয়া প্রণয়ের নিত্য অভ্যাস। আগে প্রায় এভাবে প্রিয়তাকে পিঠে নিয়ে পুশ-আপ দিত, আর প্রিয়তা নেশাগ্রস্তের মতো প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ নিত। এটা প্রিয়তার ভীষণ পছন্দের একটি বিষয়। প্রণয় নর্মাল দেহের ঘ্রাণের চেয়ে প্রণয়ের ঘামে ভেজা শরীরের ঘ্রাণ অনেক বেশি মাদকীয় মেনলি তার প্রচন্ড অবজেশন এই ঘ্রাণের প্রতি। আগে যখন প্রণয় ভাই বাইরে থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আসতো, তখন প্রিয়তা বুকে মুখ গুজে ঘামের ভেজা গন্ধ নিত। মেনলি পারফিউমের সাথে ঘামের ঘ্রাণ মিশে একদম একাকার। ডিস্কটা না হোক পুরো মাতাল মাতাল লাগতো তার। প্রিয়তা ধীর কণ্ঠে শুধালো, কষ্ট হচ্ছে প্রণয় ভাই? প্রণয় পুশ-আপ দিতে দিতে মৃদু কণ্ঠ ঝাঁজ নিয়ে বলল, তুই কি কোনোভাবে আমার অ্যাবিলিটি নিয়ে সন্দেহ করছিস? তুই কি আমাকে পুষ্টিহীনতায় ভোগা মানুষ বলে মনে হচ্ছে? তোর মতো আরো দুটো কে প্রণয় শিকদার এক হাতে তোলার সামর্থ্য রাখে? এই একটা কথা জিজ্ঞেস করে এতগুলো কথা শুনিয়ে দেয় হতভম্ব হয়ে গেল প্রিয়তা। মনে মনে মুখ ঝামটা দিয়ে বলল, এই জন্যই মানুষের ভালো করতে নেই, চাইতেও নেই। প্রণয় আবারও বেশি ঘামতে লাগলো। প্রায় 100টা পুশ-আপ কমপ্লিট করে থামলো। ছাদের রেলিং এর কাছে এক হাত উঁচু করে পুরো ছাদ প্লাস্টার করা সেই উঁচু অংশে প্রণয় আর প্রিয়তা বসে পড়ল। ততক্ষণে পূর্ব আকাশে ক্ষীণ রক্তিম সূর্যের দর্শন মিলেছে। প্রিয়তা দেখলো প্রণয়ের সারা শরীর বেয়ে নদীর স্রোতের মতো ঘাম ছুটছে। নিজের ওড়না দিয়ে আলতো হাতে প্রণয়ের গাল, গলা, বুক, কাঁধ মুছে দিতে লাগলো। প্রণয় তীব্র আসক্তিময় চোখে তাকিয়ে রইল প্রিয়তার দিকে।
নিঃশগ্রন্ত কণ্ঠে ডাকলো, জান। থমকে গেল প্রিয়তা, চোখ তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় প্রিয়তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোকে যত দূরে দূরে রাখতে চাই, তুই তো তত কাছে চলে আসিস কেন? আমার সকল ভাবনা এলোমেলো করে দিস। তোর নিষ্পাপ মুখ, বোকা চাহনি, তোর নরম স্পর্শ আমাকে স্থির থাকতে দেয় না, মনটাকে শক্ত করে রাখতে দেয় না। মুহূর্তে ভেঙে চুরে গুড়িয়ে দেয় মনের সকল শক্তি দেওয়ালকে। তোর নিঃশ্বাসের উষ্ণতা আমার অভ্যাস, তোর কণ্ঠের মিষ্টতা আমার মরণের অসুখ। তুই বুঝে গেছিস তাই না? এই প্রণয় শিকদার তার জানটা ছাড়া একদমই থাকতে পারে না। তার জানটাকে না দেখলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাই বারবার ভালোবাসার লোভ দেখাস। আমি চাই তুই আমায় ভুলে যা, সাথে এটাও চাই তুই যেদিন আমায় সত্যি সত্যি ভুলে যাবি, সেই দিন যেন এই পৃথিবীতে আমার শেষ দিন হয়। প্রিয়তা প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রয়েছে প্রণয়ের দিকে। প্রিয়তার কণ্ঠে প্রণয়ের ভাবনা সুতো ছিঁড়ে। সে প্রিয়তার প্রশ্নের উত্তর না দিয়ে কিছুক্ষণ আর চোখে তাকিয়ে থাকে প্রিয়তার দিকে। উল্টো প্রশ্ন ছুড়ল, মুখের অবস্থা এমন কেন? কিসের চিন্তা করছিস তুই? থমকে গেল প্রিয়তা। এটা বুঝে গেছেন, এখন কি জবাব দেবে প্রণয় ভাইকে? সব কিভাবে বলবে সে? প্রণয়ের দিকে এক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলতে শুরু করলো। সাথে সাথে ভুরু কুচকে ফেললো প্রণয়। প্রিয়তার গাল ধরে মুখ উঁচু করে তুললো, ভুরু নাচিয়ে বলল, বল কি নিয়ে চিন্তা করছিস? দেখে তো মনে হচ্ছে রাতে ঠিকমতো ঘুমাসনি। প্রিয়তা বিপাকে পড়ে গেল। প্রণয় ভাইয়ের চোখে চোখ রেখে মিথ্যা বলার ক্ষমতা যে তার বুকে এখনো জোগেনি। তাহলে এখন এসব প্রেম ভালোবাসার কথা প্রণয় ভাইকে বলতে হবে? প্রণয় প্রিয়তাকে আরেকটু কাছে নিয়ে এলো, নরম গালে স্লাইড করতে করতে আদুরে কণ্ঠে ডাকলো, জান। কেঁপে উঠলো প্রিয়তা, চোখ বন্ধ করে গড়গড় করে বলতে লাগলো, একটা বিষয় নিয়ে ভীষণ ভয় পেয়ে আছি, এই রাতে ঘুমাতে পারিনি। এবারও খানিকটু ভুরু কুচকে গেল প্রণয়ের, কপালে ভাঁজ ফেলে বলে, কি? প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে ঢোক গেল, আমতা আমতা করে বলল, কার ছোটদা বিয়ে করেছে? তো তো ভাবির ছোট বোন চিত্রাপু ছোটদাকে অনেক পছন্দ করে। তারপর তারপর কাল মাঝরাতে চিত্রাপু আমাকে ফোন দেয়, বলে ছোটদাকে ফোন না দিলে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবে। তারপর তারপর আমি আপুকে বলি, আপু ছোটদাকে ডাকতে নিষেধ করে দিয়েছে। এখন চিত্রাপু কি করবে না করবে তা নিয়ে চিন্তায় আছি। পুরো কথাটা প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকিয়ে বলল। প্রণয় খুব কাছ থেকে একদৃষ্টে তাকিয়েছিল নিজের প্রাণের দিকে। সব শুনে প্রণয় শান্ত কণ্ঠে বলল, যা হওয়ার হবে, এগুলো তাদের একান্ত পার্সোনাল ম্যাটার, এখানে তোর কোনো ভূমিকা নেই। আর মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তোর মাথা ঘামাতে হবে কেন? এত চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ছোট্ট মাথাকে। তাদের কোন বিষয়টা কথা বলবি না, বুঝতে পেরেছিস? প্রিয়তা উপনিস মাথা ঝাঁকালো। প্রণয় কপালে ঠরছিয়ে বলল, গুড গার্ল। প্রিয়তা পলক্ষীন চোখে তাকিয়ে প্রণয়ের দিকে। প্রণয় হাত বাড়িয়ে রেলিং থেকে ব্রাশ নিয়ে প্রিয়তার মুখে দিয়ে ধরে বলল, হ্যাঁ। প্রিয়তা প্রণয়ের হাতে ব্রাশ দেখে মুখ ছোট করে ফেললো। এখন 20 মিনিট ধরে তার উপর অত্যাচার হবে। প্রিয়তা মুখ কালো করে ফেলতে দেখে দীর্ঘশ্বাস ফেলল প্রণয়। দুই গালে চেপে ব্রাশটা ভেতরে দিতে দিতে বলল, নিশ্চয়ই চাস না ছোটবেলার মতো সারা বাড়ি ছুটে তোকে ধরে বেঁধে ব্রাশ করিয়ে দেই? প্রিয়তার সাথে দুপাশে মাথা নাড়ল। নয়, সময় নিয়ে ব্রাশ করিয়ে দিয়ে বলল, এখন ঘরে গিয়ে কি করবি বলতো? প্রিয়তা স্বাভাবিক কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নিচে যাব। প্রণয় তার ঠোঁটের দুপাশে লেগে থাকা ফেনা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, যদি মার না খেতে চাস তবে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বি। আর অন্যের বিষয়ে বেশি মাথা ঘামাবি না, মনে থাকবে? প্রিয়তা উপনিস মাথা চাচালো। ঠিক আছে যা। প্রিয়তা প্রণয়কে আরো কয়েক সেকেন্ড মন ভরে দেখে উঠে নিচে চলে গেল। প্রণয় চেয়ে প্রিয়তার যাওয়ার পানে। সকাল 7টা, অনবরত দরজায় করাঘাতের শব্দে ঘুম হালকা হয়ে এলো প্রেমের। সে বিরতিতে নাক মুখ কুচকালো, ঝাঁঝালো চোখে তাকালো ওপাশ থেকে। হাতড়ে সেন্টার টেবিলের ওপর থেকে চশমা খুলে যে নিয়ে চোখে পড়লো। উঠে বসতে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। পাশে তাকিয়ে দেখলো উষা তার পাঞ্জাবির কলার দুমুঠো চেপে রেখেছে, শিশু সুলভভাবে ঘুমাচ্ছে। প্রেম স্বপর্ণে উষার হাত ছাড়িয়ে দিয়ে উঠে দরজা খুলে দেয়। পহেলিকা হাতে শাড়ি, গহনা আরো কিছু জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। প্রেম কপাল কুঁচকে বলল, বড় আপু তুমি এত সকালে? প্রহেলিকা হেসে বলল, বড় আম্মু পাঠিয়েছে তোর বউকে রেডি করে নিয়ে নিচে আয়, কিছু নিয়ম আচার বাকি আছে। তা কোথায় তোরা?
কোথায় তোর বউ? প্রেম দরজা থেকে সরে দাঁড়ায়। প্রহেলিকা ঘরে প্রবেশ করে চারপাশে চাইলো। প্রেম ধীরে উঠে উষাকে ডাকলো, এই উষা ওঠো, সকাল হয়ে গেছে। উষা একটু নড়ে চড়ে প্রেমের হাত জড়িয়ে আবারও ঘুমিয়ে পড়লো। প্রহেলিকা মুস্কি মুস্কি হাসছে। প্রেম আবারও ডাকলো, এই উষা ওঠো। উষা এবার পিটপিট চোখ মেলে তাকালো। প্রেম তাকে অদ্ঘুম অবস্থায় তুলে বসিয়ে দিয়ে বলল, বড় আপু এসেছে, দেখো উঠো। উষা বোকা চোখে তাকালো প্রেমের দিকে। হঠাৎই ঘুম থেকে উঠায় তার ব্রেন কাজ করছে না। প্রহেলিকা গিয়ে উষার পাশে বসলো। প্রেম ওয়ার্ডরোব থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রহেলিকা দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে 14-15 বছর বয়সী মেয়েটার দিকে। মেয়েটা বেশ সুন্দর। প্রহেলিকা মিষ্টি কণ্ঠে বলল, ঘুম ভালো হয়েছে? উষা প্রহেলিকা দেখে তাকালো। তুমি আমাকে দেখো নাই, আমি তো প্রেমের বড় আপু। উষার দৃষ্টি পরিবর্তন হলো, সাথে সাথে সালাম দিল। প্রহেলিকা মেয়েটা সুশিক্ষিতর ওপর প্রসন্ন হলো। হাতে করে আনা খয়েরি শাড়িটা উষার হাতে দিয়ে বলল, এটা বড় আম্মু দিয়েছে, গোসল সেরে রেডি হয়ে নাও। উষা হাত থেকে শাড়ি নিয়ে কিছুক্ষণ অবাক কণ্ঠে বলল, এত সকালে গোসল করবো আপু? আর একটু বেলা হলে করি। প্রহেলিকা একটু ইতস্ত বোধ করলো। এটা নিয়ম, তাই এখন গোসল করে এটা পরে নিও। উষেবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রহেলিকা একটা মেডিসিনের পাতা এগিয়ে দিয়ে বলল, এটা থেকে একটা খেয়ে নাও। উষা সেটা হাতে নিয়ে দেখলো, বিস্ময় কণ্ঠে বলল, আমি তো অসুস্থ না আপু, ওষুধ কেন খাবো? প্রহেলিকা একটু লজ্জা লাগলো। যতই হোক ছোট ভাইয়ের বউ, সে একটু নিচু কণ্ঠে বলল, এটা পেন কিলার, এটা খেয়ে নাও, শরীরে সব ব্যথা বেদনা চলে যাবে। ও সেবার আরো বড় বড় করে তাকালো প্রহেলিকার দিকে, আপত্তি জানিয়ে বলল, আমার কোনো ব্যথা নেই আপু। প্রহেলিকা ভুরু কুঁচকালো। উষার মাথা থেকে পা অব্দি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। একটু কৌতূহলী কণ্ঠে বলল, তোমার হাতে পায়ে ব্যথা নেই? উষা দুপাশে মাথা নাড়লো। প্রহেলিকার চতুর্বর্তীতা বোঝার বুঝে নিল। সে উষার হাত থেকে মেডিসিনের পাতাটা নিয়ে নিল। বলল, তাহলে থাক, এটা খেতে হবে না। তুমি এটা গোসল সেরে নাও। আর কিছু গহনা আছে, এগুলো পরে নিচে চলে আসো, কেমন? উষা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রহেলিকা এসে বেরিয়ে গেল। উষা উঠে বিছানাপত্র গুছিয়ে পেছনে ফিরে তাকাতেই ঝাপটা খেলো। আপনা আপনি আবারও হাত পা কাঁপতে শুরু করলো। প্রেম শুধু ট্রাউজার পরে কাঁধে টি শার্ট ঝুলিয়ে টাওয়ালে গা মুছতে মুছতে বেরিয়েছে। তার উন্মুক্ত পুরুষালী ফর্সা বুক, চওড়া কাঁধ, পিঠ বেয়ে বিন্দু বিন্দু পানি কণা গড়িয়ে পড়ছে। হাতেরও কাঁধের পেশিগুলো টাইট, ফুলে আছে কেঁপে। উষা দ্রুত নিজে চোখ খিচে বন্ধ করে নিল। তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। সে কাঁপা কণ্ঠে তুলে বলল, এ কি, আপনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? প্লিজ কিছু পড়ুন, আমার লজ্জা লাগছে। উষা কণ্ঠ পিছু ফিরে তাকালো প্রেম। উষা আবার কাল রাতের মতো কাঁপতে থাকে। দ্রুত ভুরু কুচকালো। গা মোছা বাদ দিয়ে উষার সামনে গিয়ে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে উষার কাঁপাকাঁপি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বুকে হাত গুজে বলল, চোখ খোলো। উষা খোলে না, বরং আরো জোরে খিচে বন্ধ করে নিল। প্রেম দীর্ঘশ্বাস ফেলে কাঁধে টি শার্ট পরে নিল। এবার চোখ খোলো। উষা ধীরে ধীরে চোখ খুললো। বুক কাঁপতে শুরু করেছে তার। সে আর প্রেমের দিকে তাকিয়ে থাকতে পারল না। দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়লো। প্রেম দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে নিচের আর্ট গ্যালারির দিকে গেল। প্রিয়তা, ইয়ানা, পূর্ণা, প্রেরণা, থিরা সবাই ভিড় জমিয়েছে শিকদার বাড়ির রান্নাঘরে। আজকে সব রান্না তাদের ছোট ভাবে করবে। অনুশ্রী বেগম উষার মাথায় হাত রেখে আদরে কণ্ঠে বলল, মা তুমি সব পারবে তো? আমরা হেল্প করে দেই। উষা চমৎকার হেসে বলল, না আম্মু, আমি সব পারি। অনুশ্রী বেগম নিজের ছেলের বইয়ের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকালো। কপালে চুমু খেয়ে বলল, যদি কিছু দরকার হয় ডাক দেবে। উষা মাথা নাড়ে। অনুশ্রী বেগম চলে গেল। ইয়ানা দুষ্টু হেসে বলল, ভাবি কালকে ঘুম কেমন হলো? প্রেম ভাইয়া বাসরাতে কি গিফট দিল? উষা লজ্জায় মাথা নিচু করে নিল। লজ্জাত কণ্ঠে বলল, দোয়া করে দিয়েছে। ওরা একসাথে চিৎকার করে উঠল। পরিণীতা উষার গলা উঁচু করে ঝুঁকি মারতে মারতে বলল, উহু উহু ভাবি, কোনো লাভ সাইন দেখছি না কেন? ভাইয়া নিশ্চিত অনেক রোমান্টিক। ইয়ানা চোখ টিপে দিয়ে বলল, এত সুন্দর বউ পেয়েও রোমান্টিক না হয়ে ভাইয়ের জীবনটা বৃথা। আমি যদি প্রেম ভাইয়ের জায়গায় থাকতাম, আগামী 10 দিন ঘর থেকে বেরিয়ে হতাম না। ঘরের বাইরে বড় বড় করে লিখে দিতাম, ডোন্ট
না, ডু নট ডিস্টার্ব। প্রিয়তা হাই তুলে বলল, রোমান্টিক হোক আর যাই হোক তোমার ভাইয়া প্রিয়তা হাই তুলে বলল, রোমান্টিক আর যাই হোক তোমার জামাই মস্ত কিপটা, আমাদের বাসা সাজানো টাকাটা পর্যন্ত দেয়নি। উষা মিষ্টি বানাতে বানাতে লাজুক হেসে বলল, ওনাকে বলে দিব আপনাদের টাকা দিয়ে দিতে। ওদের কথাবার্তার মাঝে উষা কারো গলা শুনে চমকে উঠল। পরিণীতা, প্রিয়তা আর ইয়ানাও পিছে চমকে তাকালো। উষা রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে চিত্রা আর কুহু দাঁড়িয়ে। কুহু চোখ দেখে মনে হচ্ছে সে ভীষণ ঘাবড়ে আছে। চিত্রা জোরে জোরে প্রেমকে ডাকছে। উষা আপুকে দেখে ভীষণ খুশি হলো সে। ইয়ানা পরিণীতার হাত চেপে ধরে ভয়ে ভয়ে বলল, আপু আমার ভীষণ ভয় করছে। পরিণীতার প্রিয়তারও বুক ধড়ফড় করতে শুরু করেছে। উষা ছুটে গিয়ে চিত্রাকে জড়িয়ে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু তুমি এসেছো। উষা দেখে আবার চিত্রা শান্ত হয়ে গেল। চিত্রার গলা শুনে অনন্য সমুদ্র তনুশ্রী বেগম বেরিয়ে এলো। চিত্রার চেহারার সৌন্দর্য মলিনতা ঢাকা পড়েছে। চোখের সাদা রংটা রক্তলাভ দেখে কিছুটা ঠিক লাগছে না। সে অশ্রু চোখে উষার দিকে তাকিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল। উষার মাথা থেকে পা পর্যন্ত শিকদার বাড়ির বউদের মতো। গায়ে দামি শাড়ি, মাথায় ঘোমটা, হাতে কানে স্বর্ণের গহনা। এই শ্বাসটা বুঝি তার প্রেমের বউ হিসাবে। চিত্রার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। প্রেমকে দেখার জন্য গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। প্রিয়তা লক্ষ্য করলো চিত্রার ভাব ভালো না। সে ছুটে গিয়ে চিত্রার এক হাত চেপে ধরলো। চোখের ইশারায় কাঁদতে মানা করলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, উষা তুমি চিত্রাকে চেনো? উষা উপর নিচ মাথা ঝাঁকালো। কে হয় আমার? তোমার? আমার আপু। মানে তুমি যে বলেছিলে তোমার কেউ নেই। এক সেকেন্ড, একটু কিছু কথা বলি। হ্যাঁ, এখানেই যে কে হয় তোমার? বললাম আমি। এখানে লেখিকা লিখছে কে হয় আমার? আমার আপু। এই যে এরকমই আবার হচ্ছে ওপরে হচ্ছে যখন সবার নাম বললাম না, কোথায় গেল লাইনটা, যে অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, ওইখানে হচ্ছে বেগমের জায়গায় সমুদ্র লিখছে। এই জন্য আমি সমুদ্র বলছি। পরে দেখলাম যে না, ওইখানে বেগম হতো, কিন্তু আমি এটা ঠিক করে নিই নাই। সবকিছু তো আর ঠিক করা সম্ভব হয় না পড়তে গেলে। আচ্ছা, গল্পে ফিরি। অনুশ্রী বেগম বিস্মিত, হতভম্ব। তিনি অবাক কণ্ঠে বললেন, চিত্রার পরিবার তোমার সাথে এমন করেছে? লজ্জিত হলো চিত্রা। মাথা নিচু করে নিল সে। উষা মাথা নিচু করে বলল, আম্মু, চিত্রাপু আমাকে সবসময় রক্ষা করেছে। চিত্রাপু না থাকলে হয়তো আমিও থাকতাম না। অনুশ্রী বেগম চিত্রার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আমি জানি চিত্রা কতটা ভালো মেয়ে, কিন্তু চিত্রার মতো মেয়ের পরিবার এমন ভাবতে জানি কেমন লাগছে। তনুশ্রী বেগম বললেন, ছাড়েন তো বড় আপা। তিনি চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো মা। চিত্রা পা এগোচ্ছে না, তার সবকিছু ভালো লাগছে না। সে শুধু প্রেমকে দেখতে চায়। পরিণীতা প্রিয়তা ইশারা দিল। প্রিয়তা বলল, নাস্তার সময় চলে এসেছে। ভাবি, তাহলে তুমি চিত্রা আপুর সাথে কথা বলো, আমরা রান্নাটা সেরে দেই। উষার সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, না না আপু, আমি করব। উষা চিত্রার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে না আপু, তোমার সাথে অনেক কথা আছে। বলে চোখের পানি মুছে রান্নাঘরে চলে গেল। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগমও চলে গেলেন। পরিণীতা আর প্রিয়তা চিত্রাকে ধরে নিয়ে তাদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা রিকোয়েস্ট করে বলল, আপু প্লিজ এই বাড়িতে কাউকে কিছু বলো না, না হলে বিশাল সমস্যা হয়ে যাবে। চিত্রা আর নিজেকে ধরে রাখতে পারলো না। প্রিয়তাকে জড়িয়ে ধরে আবারও হাউমাউ করে কাঁদতে লাগলো। আহত কণ্ঠে বলল, আমি কাউকে কিছু বলবো না, আমাকে শুধু একটু প্রেমকে দেখতে দাও প্লিজ। আমি একটু আমার প্রেমকে দেখবো। থেমে গেল ওরা। প্রিয়তা চিত্রার চোখের পানি মুছে দিয়ে বলল, এই চোখের পানি মানুষকে দেখিও না আপু, তারা তোমাকে ছোট করবে, কিন্তু তোমার ব্যথাকে বুঝবে না, মূল্যায়ন করবে না। চিত্রা এবার কাঁদতে কাঁদতে বসে পড়ল। চোখে মুখে বলল, প্লিজ আমাকে প্রেমের কাছে যেতে দাও। প্রিয়তা আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পরিণীতা তাকে থামিয়ে দিল। চিত্রাকে টেনে তুলে বলল, ছোটদা আর্ট গ্যালারিতে আছে। ইয়ানা দরজা খুলে দিল। চিত্রা কারো দিকে না তাকে উন্মাদের মতো ছুটল। পূর্ণতা রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি করলি পরি? চিত্রাপু এখন এগুলো প্রেম ভাইকে বলবে? প্রেম ভাই এগুলো জেনে কি করবে? শুধু শুধু বিব্রত হবে। প্রেম ভাই এখন বিবাহিত, এটা চিত্রাপুর বোঝা উচিত। চিত্রাপুর এসব অনুভূতির কথা এখন আর কোনো মূল্য নেই। পূর্ণতা আর প্রিয়তার বুকের রক্ত ছলকে উঠল। তার অবস্থা তো একই। মুহূর্তেই চোখের অশ্রু চলে এলো প্রিয়তার। পূর্ণতা আবারও বলল, এখন প্রেম ভাইয়া
চিত্রা আপুকে ছোট বোনের স্বামী, আর ছোট বোনের স্বামীকে ভালোবাসার কথা বলাটা কত জঘন্য একটা ব্যাপার। তুই কেন যেতে দিলি? পরিণীতা পূর্ণতার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, তুই কখনো ভালোবাসিসনি তাই না? তাই ভালোবাসার মানুষকে হারানো কোথায় লাগে এটা তুই বুঝলি না। একটা গভীর প্রেম মনের কতটা গভীরে থাকে, আর সেটা অন্যের হয়ে গেলে কতটা পড়ে, সেটা ভালোবাসার মানুষই বোঝে, তুই বুঝতে পারবি না, এমনকি আমিও বুঝতে পারবো না চিত্রা আপুর অনুভূতিগুলো, কারণ আমার জীবনে কোনোদিন এমন পরিস্থিতি আসেনি। আর যার কোনোদিন এই পরিস্থিতিতে পড়েনি তারা কিভাবে বুঝবে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা। পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, আর পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে আমি যাকে ভালোবাসি সে অন্য কারো। আমি প্রথম শ্রেণীর মানুষ, আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাই আমি বুঝবো না, কিন্তু অনুভব করার চেষ্টা তো করতে পারি। এখন ছোটদার কাছে চিত্রা আপু যেতে না দিলে তোর কি মনে হয় সব ঠিক হয়ে যেত? কখনোই না। হ্যাঁ, ছোটদোষের স্বামী, সেটা আমরা বললেই চিত্রা আপু বুঝতে চাইবে না, মানতে চাইবে না, এটা ছোটদাকে বলতে হবে। তাই চিত্রা আপুকে নিজেকে সামলানোর জন্য হলেও ছোটদার দরকার, ছোটদার কথাগুলো বলা জরুরি। চুপ হয়ে গেল পূর্ণতা। আসলে পরি ভুল বলেনি, ওরা আসলে একযোগে মনোযোগে দীর্ঘশ্বাস ফেললো। প্রেম নিজের আর্ট গ্যালারিতে মনোযোগ সহকারে পেন্টিং করছে। তার যে আর্ট এক্সিবিশন হওয়ার কথা ছিল সেটা আপাতত বাতিল হয়ে গেছে, তাই সেটার জন্য আরো কিছু পেন্টিং দ্রুত বানানো প্রয়োজন। প্রেম গভীর মনোযোগে হাত চালাচ্ছিল, হঠাৎই একটা শব্দ কানে আসতে হাত থেমে গেল প্রেমের। সে পেছনে ঘুরে তাকাতে ঝড়ের বেগে কেউ এসে তার বুকে আছড়ে পড়ল। তাল সামলাতে না পেরে প্রেম দু কদম পিছিয়ে গেল। চিত্রা প্রেমের টি শার্ট খামচে ধরে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল, করুণ কণ্ঠে বলল, এমন কেন করলে প্রেম? তোমার কি একবারের জন্য আমার কথা মনে পড়লো না? তুমি কেন একবারের জন্য বুঝলে না আমি তোমাকে কতটা ভালোবাসি? কেন আমার এভাবে শেষ করে দিলে প্রেম? কেন আমার মোনাজাতে রাখা বুকটা অন্য কারণে আমি লিখে দিলে? কেন এমন করলে? কেন? এর থেকে তুমি নিজে আমাকে শেষ করে দিতে। বিশ্বাস করো, এতটা কষ্ট হতো না। আমি নিঃশ্বাস নিতে পারছি না প্রেম, মনে হচ্ছে কেউ আমার কলিজাটা ধরে টান দিচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি, একদম শেষ হয়ে যাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি প্রেম। থমকে গেল প্রেম, এক ঝটকায় চিত্রাকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। চিত্রার চোখে মুখের অবস্থা দেখে প্রেমের বুকে কোথাও একটা হাহাকার ছড়িয়ে পড়লো। চিত্রা বলা বাক্যগুলো কলমের কালকের মাটি চাপা দেওয়ার অনুভূতি সজল করে মাথাচাড়া দিয়ে উঠল। তবুও প্রেম নিজেকে শক্ত রেখে রুক্ষ কণ্ঠে বলল, এসব কি আচরণ চিত্রা? বলা নেই কওয়া নেই, এভাবে জড়িয়ে ধরার মানে কি? আর কি সব আবল তাবল বলছো? চিত্রা আহত চোখে তাকালো প্রেমের দিকে, আবারও শান্ত কণ্ঠে প্রেমের দিকে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্রেম, আমাকে একটু শান্তি দাও, না হলে আমি এখনই নিঃশ্বাস আটকে মরে যাব। বিশ্বাস করো, অনেক কষ্ট হচ্ছে আমার। প্রেম অজান্তে চোখের কোণে পানি চলে এলো, তবুও সে নিজেকে শক্ত রাখলো। আবার চিত্রাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, আমাকে টাচ করো না চিত্রা, আমি বিবাহিত। প্রেমের মুখে বিবাহিত কথাটা শুনেই চিত্রার হৃদয় এফোড়ো ফোড়ো হয়ে গেল। সেবার কাঁদতে কাঁদতে প্রেমের সামনে লুটিয়ে পড়ল, ধরে গলায় বলল, আমাকে মেরে ফেলো প্রেম, না হয় যেভাবেই হোক আমাকে তোমার করে রাখো। আমি পৃথিবীর আর কিছু চাই না, শুধু তোমার কাছে একটু স্বস্তি চাই। চিত্রার এমন অবস্থায় প্রেমের মস্তিষ্কে সবকিছু গুলিয়ে যেতে লাগলো। কাল যে ব্যাপারটা অত্যন্ত সহজ মনে হয়েছিল আজ সেটা ভীষণ কঠিন লাগছে। সে চিত্রার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি যে আমাকে ভালোবাসো আমাকে কোনোদিনও বলেছিলে, আর তাই এখন এসব কথা একদম নিরর্থ। আমি বিবাহিত চিত্রা, উষা আমার স্ত্রী। একজন বিবাহিত পুরুষের কাছে ভালোবাসা চাওয়ার চেয়ে ঘৃণিত ব্যাপার আর কিছু হতে পারে না। আমি জানি না তোমার মনে আমার জন্য কি আছে কি নেই, তবে আমার মনে তোমার জন্য কিচ্ছু নেই। আমি যাকে বিয়ে করেছি তার সাথেই থাকতে চাই বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল প্রেম। চিত্রা প্রেমের যাওয়ার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল, যেও না প্রেম। প্রেম দ্রুত কদমে নিজের ঘরে চলে এলো, ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেসিনের সামনে গিয়ে নিজের চোখে মুখে পানি ঝাপটা দিল। বুকটা তার অস্বাভাবিকভাবে চলছে, এমন তো হওয়ার কথা নয়। সে তো নিজেকে বুঝিয়েছিল চিত্রা তার কেবল ভালো লাগা, ভুলেও গিয়েছিল সব। তবে এখন কেন আবারও শুকনো অনুভূতি তাজা হয়ে উঠল। প্রেম নিজের চুল টেনে ধরে, তার চোখ দিয়ে অনর্গল পানি গড়িয়ে পড়ে। বারবার চোখের সামনে চিত্রার আহাজারি, চিত্রার কান্না ভেজা মুখ।
চিত্রার কথা সব কানে ভেসে আসছে। কাল চিত্রাকে না দেখে কিছুটা অনুভব হয়নি, কিন্তু এখন চিত্রার অনুভূতি দেখে, ছটফটানি দেখে তার বুকে তীব্র দহনে পড়ছে। প্রেম নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো, মনকে বোঝালো চিত্রা আমার ক্ষণিকের আবেগ ছিল, যাকে আমি অতি সহজে ভুলে গেছি। চিত্রা আমার জীবনে অতীত, এখন উষা আমার সব। উষা আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি ভাবলে শুধু উষাকে নিয়েই ভাববো। আমি তোমাকে নিয়ে ভাবতে চাই না চিত্রা, চাই না। প্রেম চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করলো, হে মাবুদ, কাউকে কষ্ট রেখো না। চিত্রা আমার জন্য ছিল না, তাই হয়নি। যে আমার জন্য ছিল সে আমার হয়েছে। চিত্রার জীবনে ওর জন্য এমন কাউকে পাঠাও যে তাকে বুঝবে, তার ভালোবাসা বুঝবে। ওর মনে আমার জন্য যা আছে তা ভোলার তৌফিক দাও। আমার পক্ষে আমার পক্ষে আর কখনো তাকে আপন করে নেওয়া সম্ভব না। যার সাথে আর কিছু নেই তার জন্য মনে কোনো মায়া রেখো না মাবুদ। প্রেম বড় বড় নিঃশ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া শেষে ইয়ানা বসে প্রীতমের ঘরের কাউচে। ইয়ানা শিকদারের বাড়িতে এসেছে 20 ঘন্টা হয়ে গেছে, অথচ পেয়ালালের কাছে থেকে এখনো একটা চুমু জটেনি। চুমু খাওয়া তো দূরের কথা, বেটার দেখাটাও মেলেনি। রসগোল্লা রসগোল্লা বলে মুখে ফেনা তোলা পেয়ারলালের কাছ থেকে চুমু খাওয়া ইয়ানার অভ্যাস হয়ে গেছে। এখন পেয়ারলাল দিতে না পারলে ও ইয়ানা তাকে তুলে নিয়ে এসে চুমু খেতে মন চায়। ইয়ানা কাউচে বসে গালে হাত দিয়ে হিবিচিবি ভাবছে। বিভোর হয়ে মনে মনে ভাবলো, আমার পেয়ারলাল কি নতুন বেডি পাইলো নাকি? আমি কি রোগা হয়ে গেলাম? সে নিজের দিকে তাকিয়ে বলল, না, সব তো ঠিক হয়ে আছে। তাহলে পাত্তা দিচ্ছে না কেন? বেটা লুচুর কি হলো? হাই, আমার পিয়ালালের দিকে না জানি কোন ডাইনি নজর পড়েছে। ইয়ানা বসে এপাশ ওপাশ করতে লাগলো। আর কিছুক্ষণ অপেক্ষা করে অধৈর্য হয়ে পড়ল সে। পিয়ালালের সুখ দুঃখে তার মনে প্রাণে সহে গেল। সে গালে হাত দিয়ে মনের দুঃখে বেসুরো গলায় গিয়ে উঠল, ভালোবাসা শুধু তামাশা, ভালোবেসে বুঝেছি আপন ভেবে, পরের বুকে মিথ্যা শান্তি খুঁজেছি। আর কারো চালানো আমি যে আর ভুলব না। রূপেরও আগুনে জ্বালাইব সবাইরে, আমি নিজে জ্বলব না। এসকে গ্রুপের কাজের এত চাপ যে প্রীতম দম ফেলার সময় পাচ্ছে না। সে মাত্রই বাসায় এসে ঘরে ঢুকতেই এমন চমৎকার গান কানে আসতে পা থেমে গেল। সাথে সাথে ভুরু বাঁকিয়ে ফেললো, কিন্তু ইয়ানা তাকে লক্ষ্য করলো না। সে মনের দুঃখে গিয়েই চলেছে। প্রীতম দেয়ালে হেলান দিয়ে বেশ কিছুক্ষণ ইয়ানার গান এনজয় করে। তার ঠোঁটের কোণে আলতো এক হাসি ফুটতে দূরদর্শন হাসলো সে। গান গাইতে গাইতে হঠাৎই সজোরে দরজা লাগানো শব্দে লাফিয়ে উঠল ইয়ানা। আতঙ্কিত চোখে পেছনে চাইতেই প্রীতমের দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসতে ঠোঁটে দুষ্টু হাসি। ততক্ষণে প্রীতমকে চাইছিল হঠাৎই, কিন্তু এখন প্রীতমকে দেখে চোখে মুখে রিয়াকশন, ইয়ানার কলিজায় লাফিয়ে উঠল। ইয়ানা বসা থেকে উঠে কাউচের ওপর দাঁড়িয়ে হুঁশিয়ারি বলল, বেটা লুচ্চু, এখন এসেছেন? থেমে গেছে একদম আমার জানটা, একদম এগোবেন না। প্রথম ঠোঁটে দুটো পাউট করে স্লাইড দিয়ে কিস ছুড়ে দিল, মাই ডিয়ার রসগোল্লা, ডু ইউ মিস মি? ইয়ানা ঢোক গিলে বলল, না না না, বললে মিথ্যা। প্রথম চো বললেই প্রথম চো মেরে তাকে কাঁধ থেকে তুলে নিয়ে ফিসফিসে বলল, উফ বেবি, আমি সব বুঝেছি। তুমি প্রীতম মের স্পেশাল চুমু চাচ্ছ, তাই না? আজকে চুমাইতে চুমাইতে যদি তোমাকে চাঁদে পাঠিয়ে দিতে না পারি, তো আমার নামও প্রীতম শিকদার নয়। বলে ইয়ানাকে বিছানায় ছুঁড়ে মারলো। ইয়ানা ভয় ভয় করে বলল, না, আমি চুমু খাবো না। প্রীতম কাছে আসতে আসতে বলল, প্রীতম শিকদারের কাছে ফর্ম সাবমিট করার অপশন আছে, কিন্তু ক্যান্সেল করার কোনো অপশন নেই বেবি। বলে খপ করে ধরে ফেললো। বিসমিল্লা বলে ইয়ানার ফুলো ফুলো গালের ওপর মিশন চুমু স্টার্ট করে দিল। সেই সকাল থেকে অনুশ্রী বেগমের মাথায় প্রচন্ড ব্যথায় ব্যথায় মাথাটা চিড়ে যাচ্ছে। অনেক বাম লাগানোর পরেও কাজ হচ্ছে না, তাই তিনি চোখ বন্ধ করে শুয়ে আছে। ব্যথায় চোখ মুখ খিচে কুনি শিরবে গড়িয়ে পড়ছে পানি। এইসব মাথা ব্যথা শুধু চিন্তা করতে করতেই বাড়িয়ে ফেলছেন তিনি। চোখ বন্ধ অবস্থায় কপালে হঠাৎ নরম দুটো হাতের
অস্তিত্ব অনুভব করতে সাথে সাথে চোখ মেলে তাকালেন তিনি। উষা তার ছোট ছোট হাতে সুনিপুণভাবে উনার কপালে দুপাশে মালিশ করে দিচ্ছে। অনুশ্রী বেগম মুগ্ধ চোখে তাকালেন। উষা নমনীয় কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বেশি ব্যথা করছে আম্মু? অনুশ্রী বেগম ভীষণ নর্মাল লাগছে, আরাম লাগছে উষার মালিশে। তিনি আবারও চোখ বন্ধ করে বললেন, তুমি কিভাবে বুঝলে আম্মু আমার মাথা ব্যথা করছে? উষা মৃদু হেসে বলল। মনে মনে তৃপ্ত হলো অনুশ্রী বেগম। উষা বলল, সকাল থেকে দেখছি আপনি মাথা ধরে বসে আছেন, আবার চোখ দিয়ে পানিও আসছে, তাই বুঝলাম আপনার মনে হয় মাথা ব্যথা হচ্ছে। তার কথা শুনে সন্তুষ্ট হলো অনুশ্রী বেগম। তুমি এত খেয়াল করো আম্মু, আমার নিজের মেয়েরাই তো এত খেয়াল করে না। উষা মুখ ছোট করে বলল, আপনি তো কাল বলেছিলেন আমি আপনার মেয়ে, আবার কেন বাদ দিয়ে দিচ্ছেন? হেসে ফেলল অনুশ্রী বেগম। তৃপ্তি হেসে বললেন, মা হওয়ার আগে গর্ভ ধারণ করাটা আবশ্যক না। তুমি যদি আমার মেয়ে না হতে এত খেয়াল রাখতে না। জানো আম্মু, প্রেমও তোমার মতো, কিন্তু আমার ছেলেটা কাজে চাপে সময় খেয়াল রাখতে পারে না। আমি প্রেমের ওপর ভীষণ খুশি যে তোমার মতো একটা মেয়ে আমি এনে দিয়েছে। তাছাড়া আজকালকার বউদের যা চরিত্র। উষা আরো সুনিপুণভাবে মালিশ করতে করতে বলল, আপনার যখনই মাথা ব্যথা করবে আমাকে ডাকবেন আম্মু। অনুশ্রী বেগম হেসে বলল, মাথা ব্যথা এখন অনেকটাই কম লাগছে। তিনি শোয়া থেকে উঠে বসলেন। উষার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি জীবন অনেক সুখী হও। উষা লজ্জা মিশ্রিত হাসল। তিনি নিজের হাত থেকে সাবেকি আমলের বড় বড় দুটো বালা খুলে উষার হাতে পরিয়ে দিলেন। এগুলো কখন হাত থেকে খুলবেন আম্মু? এগুলো বংশীয় প্রতীক। এই দুইটা প্রেমের বইয়ের নামে ছিল, তাই এটা তোমায় দিলাম। উষা অনুশ্রী বেগমের বুকে মাথা রেখে বলল, আমি একটু আপনার কাছে থাকি আম্মু। অনুশ্রী বেগম মাতৃস্নেহে উষার মাথায় হাত বুলাতে লাগলেন। উষা অনুশ্রী বেগমের কাছাকাছি থাকলে সে তার মৃত মাকে অনুভব করতে পারে। অনুশ্রী বেগম যেভাবে মাতৃস্নেহে নেন উষাকে, উষার আম্মুর মৃত্যুর আগে অতটা ভালোবাসা আর কাউকে জড়িয়ে নিতে পারেনি। প্রহেলিকার হাতে প্রেগন্যান্সি কিট নিয়ে দাঁড়িয়ে, সেখানে স্পষ্ট একটা দাগ। তার রাগে দুঃখে কান্না পাচ্ছে। এবারও সে প্রেগন্যান্সি আসেনি। সে হতাশ হয়ে পড়ল। তাকে হতাশে সে চারদিক থেকে ঘিরে ধরেছে। কি করবে এখন সে? কিভাবে প্রণয়কে আরো শক্তভাবে নিজের সাথে জড়িয়ে রাখবে? এতগুলো মাস ধরে একটাবারও সে পজিটিভ সাইন পায়নি। প্রহেলিকা মনে মনে ভাবল, কাল সে একজন গাইনি ডক্টরের কনসাল্ট করবে। সে আশ্রম থেকে বের হতে দেখলো প্রণয় বিছানায় বসে আছে। প্রণয়কে দেখে সে বাঁকা আসলো। শাড়ি ঠিক করতে এগিয়ে সে প্রণয়ের গা ঘেঁষে বসলো। নাকামো করে বলল, কাল দুপুর থেকে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে জান? প্রণয়ের হাত ও কপালের রগ তীব্রভাবে ফুলে আছে। সে এতক্ষণ প্রহেলিকার অপেক্ষাতে ছিল। প্রহেলিকা প্রণয়ের আরো একটু কাছে আসতে প্রণয় খপ করে প্রহেলিকার চুলের মুঠি ধরে ফেললো। চুলের মুঠি ধরে দাঁড় করে প্রহেলিকাকে কিছু বুঝে ওঠার আগে তার গায়ের সাথে সর্বশক্তি দিয়ে সজোরে চর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রহেলিকা ছিটকে 3 হাত ধরে গিয়ে পড়ল। সে অবাক চোখে তাকিয়ে প্রণয়ের দিকে। প্রণয় হিংস্র চোখে তাকিয়ে তেড়ে এসে প্রহেলিকার গায়ে আরেকটা চর মারল। চিৎকার করে বলল, কেন করলি আমার সাথে এমন? কেন আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিলি? তোর আর তোর বাপের সব কথা তো মেনে নিয়েছি, তারপরও কেন জানের পেছনে হাত দিয়ে মুছে পড়ে আছিস? কেন আমার জানকে শান্তি দিচ্ছিস না? কেন বারবার আমার দুর্বলতাকে আঁচ করে? কিসের এত হিংস্রতা তোর বলতো? আরেকদিন যদি আমার জানের দিকে তোর নোংরা হাত বাড়াস, আই সোয়ার তোর কলিজা কেটে আমার পোষা চিতাকে খাইয়ে দিব। প্রহেলিকা প্রণয়ের এমন রূপ দেখে কিছুটা ভরকে গেল। এমন রূপ সে আগে কখনো দেখেনি। এমন বাক্য প্রণয়ের মুখে আগে কখনো শোনেনি। প্রণয় ওর দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বা হাতে থাকা ইঞ্জেকশনটা প্রহেলিকার গায়ে সজোরে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল প্রহেলিকা।